ওয়েলকাম টু সায়েন্স কোড বাংলা। কেমন আছো প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা? আজ আমরা তোমাদের গ্লাইকোলাইসিসের ইতিবৃত্ত শোনাব আর দেখব এই জটিল প্রক্রিয়াটাকেই কিভাবে তোমাদের পকেটে ভরা যায়। তাহলে চলো শুরু করা যাক আজকের কাঙ্ক্ষিত পর্ব। কোষের ভেতরে শক্তি তৈরির যে বিশাল জগৎ, তার একদম গোড়ার একটা পথ মানে গ্লাইকোলাইসিস নিয়ে আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, এটা তো জীবনের জন্য খুবই মৌলিক একটা রাসায়নিক প্রক্রিয়া। ভাবা যায় সব জীবন্ত কোষ, সে ব্যাকটেরিয়া হোক বা আমরা মানুষ, এই পথটা ব্যবহার করে শক্তি জোগাড় করে। একদম, এটা বলতে পারেন জীবনের একটা সার্বজনীন পাওয়ার প্ল্যান্টের প্রথম ধাপ। খুব সহজ করে বললে একটা গ্লুকোজ অণু ওই 6 কার্বনের শর্করা যা আমরা খাবার থেকে পাই, সেটা ধাপে ধাপে ভেঙে দুটো পাইরুভেট অণুতে পরিণত হয়, 3 কার্বনের দুটো অণু। আর এই ভাঙার সময়ই শক্তি তৈরি হয়, মানে এটিপি। হ্যাঁ, কিছুটা এটিপি তৈরি হয় যেটা কোষ সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারে, আর তৈরি হয় NADH, যেটা পরে আরও শক্তি তৈরিতে কাজে লাগে। আর পুরো ঘটনাটা ঘটে কোষের সাইটোপ্লাজমে, তাই তো? এর জন্য মাইটোকন্ড্রিয়া লাগে না? ঠিক, এটাই কিন্তু এর একটা বড় সুবিধা। খুব সাধারণ গঠনযুক্ত কোষও এটা করতে পারে। তার মানে এটা অক্সিজেন ছাড়াও চলতে পারে? একদম, অক্সিজেন থাকুক বা না থাকুক, গ্লাইকোলাইসিস চলবেই। অক্সিজেন থাকলে এটা কোষীয় শ্বসনের অ্যারোবিক রেসপিরেশনের শুরু, আর অক্সিজেন না থাকলে অন্য পথে গিয়েও কিছুটা শক্তি এখান থেকে পাওয়া যায়, অ্যানারোবিক যাকে বলে। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং। তাহলে আজ আমরা কিসের ওপর জোর দেব? শুধু 10টা ধাপ মুখস্থ করব, নাকি এর ভেতরের লজিকটা বোঝার চেষ্টা করব? দেখুন, শুধু ধাপ মনে রাখাটা তো একঘেয়ে হয়ে যাবে। আমরা বরং বোঝার চেষ্টা করব কেন পুরো প্রক্রিয়াটা দুটো ভাগে ভাগ করা, একটা শক্তি বিনিয়োগ পর্যায় আর একটা শক্তি উৎপাদন পর্যায়। হ্যাঁ, এটা ভালো পয়েন্ট। কোন ধাপগুলো খুব গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, আর শেষ পর্যন্ত কোষ কি পেল, এগুলোই আমাদের আলোচনার মূল ফোকাস থাকবে। একটা সামগ্রিক ছবি আর কি। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্যায়টা দিয়ে, শক্তি বিনিয়োগ পর্যায়। নামটা শুনেই কেমন লাগছে? শক্তি পেতে গিয়ে আগে শক্তি খরচ করতে হচ্ছে। হ্যাঁ, এটাকে একটা ইনভেস্টমেন্ট ভাবুন। দেখুন, প্রথম ধাপে গ্লুকোজ যেই কোষের ভেতরে ঢুকলো, সঙ্গে সঙ্গে হেক্সোকেনেজ নামে একটা এনজাইম এসে তার সাথে একটা ফসফেট গ্রুপ জুড়ে দেয়। গ্লুকোজ হয়ে যায় গ্লুকোজ 6 ফসফেট বা G6P। আর এই ফসফেটটা আসে এটিপি থেকে। ঠিক, একটা এটিপি অণু এখানে ভেঙে যায়। প্রথম খরচটা এখানেই। এটা কি অনেকটা গ্লুকোজকে ঘরে ঢোকার জন্য টোল দেওয়ার মতো? কেন এই ফসফেট যোগ করা? এটার কারণ আছে, দুটো কারণ। প্রথমত, ফসফেট গ্রুপ লাগার ফলে গ্লুকোজটা চার্জড হয়ে যায়, ফলে সে কোষের ঝিল্লি পেরিয়ে আবার বাইরে যেতে পারে না, আটকে গেল। ও আচ্ছা। দ্বিতীয়ত, এই ফসফেটযুক্ত গ্লুকোজ পরের ধাপগুলোর জন্য আরও বেশি বিক্রিয়াশীল হয়ে ওঠে, বিক্রিয়ার জন্য তৈরি হয়ে যায়। তার মানে হেক্সোকিনেজ শুধু ট্যাক্সি নিল না, গ্লুকোজকে পাকাপাকিভাবে ধরেও রাখল। এটা কি গুরুত্বপূর্ণ ধাপ? হ্যাঁ, এটা গ্লাইকোলাইসিসের প্রথম অপরিবর্তনীয় ইররিভার্সিবল ধাপ। বুঝলাম। তাহলে গ্লুকোজ এখন G6P রূপে আটকা। এরপর দ্বিতীয় ধাপে আবার শক্তি লাগবে? না, দ্বিতীয় ধাপটা বেশ সহজ। ফসফোগ্লুকোজ আইসোমারেজ নামে একটা এনজাইম আছে। সেটা G6P কে শুধু তার আইসোমার ফ্রুক্টোজ 6 ফসফেট বা F6P-তে পাল্টে দেয়। একই জিনিস, শুধু গঠনটা একটু আলাদা। শক্তি খরচ হয় না এখানে। আচ্ছা, শুধু রূপ বদল হলো, গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ। এরপর তো তৃতীয় ধাপ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। এটা পুরো গ্লাইকোলাইসিস পথের প্রধান নিয়ন্ত্রক বা রেট লিমিটিং স্টেপ। এখানে ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে আরও একটা ফসফেট গ্রুপ যোগ হয়। আরও একটা? হ্যাঁ, তৈরি হয় ফ্রুক্টোজ 16 বিসফসফেট F16BP। এনজাইমটার নাম ফসফোফ্রুক্টোকিনেজ 1 বা PFK1। আর এখানেও আরেকটা এটিপি খরচ হয়। আবার এটিপি খরচ? তাহলে এই বিনিয়োগ পর্যায়ে মোট দুটো এটিপি চলে গেল? ঠিক। কিন্তু কেন এই ধাপটা এত নিয়ন্ত্রক, রেট লিমিটিং কেন বলছেন? কারণ PFK1 এনজাইমটা খুব সেন্সিটিভ। কোষে যদি প্রচুর এটিপি বা সাইট্রেট থাকে, শক্তির যোগান ভালো, তখন এই এনজাইমটা কাজ কমিয়ে দেয়, গ্লাইকোলাইসিস স্লো হয়ে যায়। কোষ বুঝতে পারে এখন আর গ্লুকোজ ভাঙার দরকার নেই। আর যদি শক্তি কম থাকে, ADP বা AMP বেশি থাকে? তখন ঠিক উল্টোটা, PFK1 আরও সক্রিয় হয়ে ওঠে, গ্লাইকোলাইসিসের গতি বেড়ে যায়। এটা অনেকটা মেইন সুইচ বা ট্রাফিক সিগন্যালের মতো। একবার এই ধাপ পার হয়ে গেলে বিক্রিয়াটা চলতেই থাকবে, এটাও অপরিবর্তনীয়।
দারুণ মেকানিজম তো। কোষ নিজের প্রয়োজনটা খুব ভালো বোঝে। আচ্ছা, তাহলে এখন আমাদের হাতে আছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, 6 কার্বনের অণু, 2 মাথায় 2টো ফসফেট। এরপর কি হবে? এরপর এটাকে ভাঙা হবে। চতুর্থ ধাপে অ্যালডোলেজ এনজাইম এসে এই 6 কার্বনের অণুটাকে মাঝখান থেকে ভেঙে 2টো 3 কার্বনের অণু তৈরি করে। 2টো কি কি? একটা হলো গ্লিসারলডিহাইড 3 ফসফেট, সংক্ষেপে G3P, আর অন্যটা ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট বা DHAP। দুটোই 3 কার্বনের ফসফেটযুক্ত শর্করা, আইসোমার একে অপরের। কিন্তু এরা তো একরকম নয়। তাহলে পরের ধাপগুলো কিভাবে চলবে? ভালো প্রশ্ন। পঞ্চম ধাপটা এখানেই দরকারি। পরবর্তী ধাপগুলো শুধু G3P নিয়ে কাজ করতে পারে, তাই ট্রায়োস ফসফেট আইসোমারেজ TPI নামের একটা এনজাইম আছে। হ্যাঁ। সেটা খুব দ্রুত DHAPকে G3Pতে পাল্টে দেয়। ও, তার মানে শুরুতে যে একটা গ্লুকোজ ছিল সেটা ভেঙে এখন আসলে 2টো G3P অণু পাওয়া গেল। একদম, দুটো কার্যকরী G3P অণু। এই হলো শক্তি বিনিয়োগ পর্যায়ের শেষ। খরচ হলো 2টি ATP আর পাওয়া গেল 2টো G3P। পরিষ্কার। এবার তাহলে লাভের পালা, শক্তি উৎপাদন পর্যায়ে। ঠিক তাই। আর মনে রাখতে হবে, এখান থেকে প্রতিটা ধাপ কিন্তু 2টো G3P অণুর জন্যই ঘটবে, মানে সব উৎপাদন দ্বিগুণ হবে। আচ্ছা, তাহলে ষষ্ঠ ধাপ, এখানে কি লাভ হচ্ছে? ষষ্ঠ ধাপটা খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রতিটা G3P জারিত হয়, মানে ইলেকট্রন হারায়, আর একটা করে অজৈব ফসফেট পিআই নেয়। তৈরি হয় খুব উচ্চ শক্তির একটা যৌগ, 1,3-বিসফসফোগ্লিসারেট। 1,3-বিসফসফোগ্লিসারেট। জারণ হচ্ছে বললেন, তাহলে ইলেকট্রনগুলো কোথায় যাচ্ছে? ইলেকট্রনগুলো গ্রহণ করছে NAD+। প্রতি G3P পিছু একটা NAD+, বিজারিত হয়ে একটা NADH তৈরি করে। যেহেতু 2টো G3P আছে, তাই মোট 2টো NADH তৈরি হলো এই ধাপে। এনজাইমটা হলো G3P ডিহাইড্রোজিনেজ। তাহলে প্রথম লাভ হলো NADH রূপে। এটা তো সরাসরি ATP নয়, কিন্তু বেশ কাজের জিনিস, তাই না? অবশ্যই। NADH হল উচ্চ শক্তির ইলেকট্রন বাহক। যদি অক্সিজেন থাকে, এই NADHগুলো পরে মাইটোকন্ড্রিয়ায় গিয়ে অনেক ATP তৈরিতে সাহায্য করবে। এটা ভবিষ্যতের জন্য একটা বড় সঞ্চয়। আচ্ছা, তাহলে ষষ্ঠ ধাপে পেলাম 2টো NADH আর 2টো 1,3-বিসফসফোগ্লিসারেট। এবার নিশ্চয়ই ATP আসবে? হ্যাঁ, এবার সরাসরি ATP। সপ্তম ধাপে ওই যে 1,3-বিসফসফোগ্লিসারেট তৈরি হলো, ওর একটা ফসফেট গ্রুপ খুব উচ্চ শক্তির। ফসফোগ্লিসারেট কাইন্ডেজ PGK এনজাইম সেই ফসফেটটা ADPকে দিয়ে ATP তৈরি করে। তাহলে এখানে ATP তৈরি হলো কটা? যেহেতু 2টো 1,3-BPG ছিল, তাই 2টো ATP তৈরি হলো। আর 1,3-BPG নিজে পাল্টে গিয়ে হলো 3-ফসফোগ্লিসারেট। তাহলে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, যেখানে বিক্রিয়ার একটা যৌগ থেকেই সরাসরি ফসফেট নিয়ে ATP বানানো হচ্ছে। একদম, এটাই সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। আর মজার ব্যাপার দেখুন, এই ধাপে যে 2টো ATP তৈরি হলো, সেটা দিয়ে কিন্তু বিনিয়োগ পর্যায়ে খরচ হওয়া 2টো ATP পুষিয়ে গেল। বাহ, তাহলে খরচের টাকা উঠে এলো। নিট লাভ এখনো 0 ATP, কিন্তু পকেটে আছে 2টো NADH। দারুণ। এরপর অষ্টম ধাপ। অষ্টম ধাপটা একটু সাধারণ। 3-ফসফোগ্লিসারেট শুধু পাল্টে গিয়ে হয় 2-ফসফোগ্লিসারেট। ফসফোগ্লিসারেট মিউটেজ এনজাইম ফসফেট গ্রুপটাকে 3 নম্বর কার্বন থেকে 2 নম্বর কার্বনে সরিয়ে দেয়, জায়গা বদল আর কি। আচ্ছা, শুধু পজিশন চেঞ্জ। এরপর নবম ধাপ। নবম ধাপে ইনোলেজ নামের এনজাইম 2-ফসফোগ্লিসারেট থেকে এক অণু জল বের করে দেয়। জল বের করে দিচ্ছে? হ্যাঁ, এর ফলে তৈরি হয় ফসফোইনল পাইরুভেট বা PEP। জল বেরোনোর ফলে PEP অণুর ভেতরের ফসফেট বন্ধনটা অসম্ভব উচ্চ শক্তির হয়ে যায়। তার মানে জল বের করে আরও শক্তি জমা করা হলো অণুটার মধ্যে। পরের ধাপে ATP পাওয়ার জন্য তৈরি করা হচ্ছে। ঠিক ধরেছেন। PEP খুব আনস্টেবল, হাই এনার্জি একটা কম্পাউন্ড। ফসফেটটা দান করার জন্য ছটপট করছে। এবং সেটাই ঘটবে দশম ধাপে, গ্লাইকোলাইসিসের শেষ। একদম, শেষ ধাপে পাইরুভেট কাইনেজ এনজাইম এসে PEP থেকে ওই উচ্চ শক্তির ফসফেটটা কেড়ে নিয়ে ADPকে দেয়। তৈরি হয় আরও একটা ATP। আরও ATP? তাহলে এখানেও 2টো ATP তৈরি হবে, কারণ 2টো PEP আছে। হ্যাঁ, ঠিক তাই। দশম ধাপে আরও 2টো ATP তৈরি হলো। এটাও সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন।
আর ফসফেট হারিয়ে পিইপি পরিণত হল আমাদের শেষ প্রোডাক্ট পাইরুভেটে। তাহলে মোট লাভ হল 4টে এটিপি, সপ্তম ধাপে 2টো আর দশম ধাপে 2টো। হ্যাঁ, আর এই দশম ধাপটাও কিন্তু অপরিবর্তনীয়। তাহলে মোট 3টে অপরিবর্তনীয় ধাপ হল 1, 3 আর 10। এগুলোই পুরো পথটাকে একমুখী রাখে আর নিয়ন্ত্রণের সুযোগ করে দেয়। অসাধারণ। তাহলে পুরো হিসাবটা যদি একবার দেখি, বিনিয়োগ পর্যায়ে খরচ হয়েছিল 2টি এটিপি, আর উৎপাদন পর্যায়ে মোট তৈরি হল 4টে এটিপি। মানে নিট লাভ হল 4-2 = 2টো এটিপি, আর সাথে আছে ষষ্ঠ ধাপে পাওয়া 2টি এনএডিএইচ, আর পেলাম 2টি পাইরুভেট অণু। পারফেক্ট। এটাই গ্লাইকোলাইসিসের নেট আউটপুট। 2টি পাইরুভেট, 2টি এটিপি, 2টি এনএডিএইচ। সরাসরি এটিপি হয়তো কম, কিন্তু এই পাইরুভেট আর এনএডিএইচ পরে অনেক শক্তি দিতে পারে। আচ্ছা, এতগুলো ধাপ পরপর মনে রাখাটা একটু চাপের হতে পারে। ওই যে একটা গল্পের মতো করে মনে রাখার কৌশল বলছিলেন না, সেটা একটু বললে কেমন হয়? হ্যাঁ, ওটা বেশ কাজে। দেখো, গল্পটা এরকম। গ্লুকোজ নামে এক অতিথি সেলে ঢুকল। প্রহরী হেক্সোকাইনেস ফসফেটের ট্যাক্স নিয়ে তাকে আটকে দিল। ধাপ 1, G6P। সে একটু সেজেগুজে ফ্রুক্টোজ হল। ধাপ 2, F6P। ম্যানেজার PFK1 এসে আরও ট্যাক্স চাইল, মানে আরও একটা এটিপি খরচ হল, আর সে আরও সেজে উঠল। ধাপ 3, F16BP। আচ্ছা, অ্যালডোলেস কেটে দুটুকরো করে দিল, 2টো 3 ফুটের যমজ ভাই, G3P আর DHAP। ধাপ 4, TPI এসে DHAPকেও G3P বানিয়ে দিল। ধাপ 5, যমজ ভাই তৈরি হলো। হ্যাঁ, এবার এই 2 G3P ভাই রোজগারে নামল। প্রথমে তারা কিছু দামি জিনিস মানে ইলেকট্রন দান করে NADH কামালো। ধাপ 6, তারপর প্রথম মাইনে পেল, মানে ATP PGK-এর হাত দিয়ে। খরচের টাকা উঠে এলো এখানে। ঠিক। তারপর একটু জায়গা বদল। ধাপ 8, গা থেকে জল ঝরিয়ে আরও শক্তিশালী হল। ধাপ 9, PEP। শেষে পাইরুভেট কাইনেজের ফাইনাল কিকে তারা পরিণত হল 2টো শক্তিশালী যোদ্ধা পাইরুভেটে, আর কোষ পেল দ্বিতীয় কিস্তির মাইনে, মানে আরও এটিপি। বাহ, গল্পটা দিয়ে মনে রাখা তো বেশ সহজ লাগছে। বিনিয়োগ, ভাঙন আর লাভের অংশগুলো একদম পরিষ্কার। হ্যাঁ, এটা ধাপগুলো মনে রাখতে যেমন সাহায্য করে, তেমনি পুরো লজিকটাও বুঝিয়ে দেয়। তাহলে এই যে 2টো পাইরুভেট যোদ্ধা তৈরি হলো, এদের ভবিষ্যৎ কি? এরা কোথায় যায়? না, এখানেই গল্পটা আরও মজার দিকে মোড়ময়। পাইরুভেটের কি হবে সেটা নির্ভর করে 2টো জিনিসের উপর: কোষটা কি ধরনের আর পরিবেশে অক্সিজেন আছে কিনা। আচ্ছা, ধরা যাক অক্সিজেন আছে, যেমন আমাদের শরীরের বেশিরভাগ কোষে স্বাভাবিক অবস্থায় থাকে, তখন মানে অ্যারোবিক অবস্থায় পাইরুভেট সোজা চলে যায় মাইটোকন্ড্রিয়ার ভেতরে। সেখানে প্রথমে একটু পরিবর্তিত হয়ে অ্যাসিটাইল কোয়ে তৈরি করে, আর কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। এই অ্যাসিটাইল কোয়ে তারপর ঢুকে পড়ে বিখ্যাত ক্রেবস চক্রে বা TCA সাইকেলে। সেখানে পুরোপুরি ভেঙে গিয়ে আরও NADH, FADH2 আর কিছু শক্তি GTP বা ATP তৈরি হয়। তারপর সবশেষে এই সব NADH আর FADH2 থেকে পাওয়া ইলেকট্রনগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যায়, অক্সিজেনের সাহায্যে জল তৈরি করে, আর মানে প্রচুর পরিমাণে ATP তৈরি করে, প্রায় 30-32টা ATP প্রতি গ্লুকোজ থেকে। বাপরে, তার মানে গ্লাইকোলাইসিস নিজে অল্প এটিপি দিলেও পরের ধাপগুলোর জন্য রাস্তা খুলে দেয়, যেখানে আসল শক্তির খনিটা আছে। ঠিক তাই। গ্লাইকোলাইসিস হলো সেই গেটওয়ে। কিন্তু যদি অক্সিজেন না থাকে, ধরুন খুব জোরে দৌড়ালে বা ব্যায়াম করলে পেশিকোষে অক্সিজেনের ঘাটতি হয়, তখন কি হবে? তখন মানে অ্যানারোবিক অবস্থায় পাইরুভেট তো মাইটোকন্ড্রিয়ায় দৌড়তে পারে না, তখন কোষ অন্য পথ ধরে। আমাদের পেশিকোষে পাইরুভেট তখন ল্যাকটিক অ্যাসিড বা ল্যাকটেটে পরিণত হয়। ল্যাকটিক অ্যাসিড, যেটা হলে মাসেল ক্র্যাম্প করে। হ্যাঁ, অতিরিক্ত জমলে ওটা হতে পারে। কিন্তু এই ল্যাকটিক অ্যাসিড তৈরির একটা খুব জরুরি কারণ আছে। ওই যে ষষ্ঠ ধাপে NADH তৈরি হয়েছিল, হ্যাঁ হয়েছিল তো। ল্যাকটিক অ্যাসিড তৈরির সময় সেই NADH আবার জারিত হয়ে NAD+ তৈরি করে। ও, আর মানে ল্যাকটিক অ্যাসিড বানানোর উদ্দেশ্য হলো NAD+ তৈরি করা, যাতে গ্লাইকোলাইসিস চলতে পারে। একদম, কারণ কোষে NAD+ সীমিত। ওটা যদি আবার তৈরি না হয়, ষষ্ঠ ধাপ আটকে যাবে, গ্লাইকোলাইসিস বন্ধ হয়ে যাবে, তখন তো কোষ কোনো ATP পাবে না।
তাই অক্সিজেনের অভাবে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন অন্তত গ্লাইকোলাইসিসের ওই নিড দুটো এটিপি পাওয়ার পথটা খোলা রাখে। বুঝলাম। ইস্ট বা কিছু ব্যাকটেরিয়া তো আবার অ্যালকোহল তৈরি করে, সেখানেও কি একই ব্যাপার? হ্যাঁ, ওদের ক্ষেত্রে ঘটে অ্যালকোহল ফার্মেন্টেশন। পাইরুভেট প্রথমে CO2 ছেড়ে অ্যাসিটালডিহাইড হয়, তারপর সেটা NADH ব্যবহার করে ইথানল বা অ্যালকোহল তৈরি করে। উদ্দেশ্য একই, NADH থেকে NAD+ তৈরি করে গ্লাইকোলাইসিস চালু রাখা। দারুণ। মানে পাইরুভেট থেকে কত দিকে রাস্তা খুলে যাচ্ছে, সব নির্ভর করছে পরিবেশ আর কোষের ধরনের ওপর। আচ্ছা, আজকের আলোচনা থেকে যদি পরীক্ষার জন্য বা মনে রাখার জন্য কয়েকটা পয়েন্ট নোট করতে চাই। অবশ্যই। তাহলে দেখুন, ১. গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে। ২. শুরু হয় একটা গ্লুকোজ দিয়ে, খরচ হয় দুটো এটিপি, লাগে দুটো NAD+। ৩. নিট ফল, দুটো পাইরুভেট, দুটো এটিপি, দুটো NADH। ৪. প্রধান নিয়ন্ত্রক ধাপ, ধাপ ৩ PFK1। ৫. অপরিবর্তনীয় ধাপ ১, ৩ এবং ১০। আচ্ছা। ৬. এটিপি তৈরি হয় সাবস্ট্রেট লেভেল, ধাপ ৭ PGK আর ধাপ ১০ পাইরুভেট কাইনেজ। আর NADH? ৭. NADH তৈরি হয় ধাপ ৬ G3P ডিহাইড্রোজেনেজ। ৮. আর পাইরুভেটের পরিণতি, অক্সিজেন থাকলে অ্যাসিটাইল কোয়ে হয় ক্রেবস চক্রে, না থাকলে ল্যাকটিক অ্যাসিড পেশি বা ইথানল ইস্ট হয়ে NAD+ তৈরি। খুব সুন্দর সারসংক্ষেপ। এটা পরিষ্কার যে গ্লাইকোলাইসিস শুধু 10টা ধাপের সমষ্টি নয়, এটা একটা দারুণ নিয়ন্ত্রিত আর অ্যাডাপটিভ সিস্টেম। জীবনের একদম বেসিক একটা চাহিদা মেটানোর কি অসাধারণ ডিজাইন। হ্যাঁ, এর ডিজাইনটা একই সঙ্গে সরল আবার কার্যকরী। শুধু শক্তিই দেয় না, এর মাঝের যৌগগুলো আবার অন্য অনেক কিছু, যেমন অ্যামিনো অ্যাসিড বা লিপিড তৈরির কাঁচামাল হিসেবেও লাগে। এটা কোষের মেটাবলিজমের একদম কেন্দ্রে রয়েছে। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। জীবনের জন্য এত মৌলিক, এত ইউনিভার্সাল একটা পথ হওয়ার পরেও পাইরুভেটের জন্য বিবর্তনের পথে এতগুলো আলাদা আলাদা রাস্তা তৈরি হলো কেন? শুধু সবচেয়ে এফিশিয়েন্ট পথটা, মানে ওই অ্যারোবিক শ্বসন, সেটাই যথেষ্ট ছিল না? এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আসলে এর উত্তরটা লুকিয়ে আছে টিকে থাকার লড়াইয়ের মধ্যে। বিভিন্ন পরিবেশে, যেমন ধরুন যেখানে অক্সিজেন কম বা হঠাৎ অনেক শক্তির দরকার, সেখানে এই বিকল্প পথগুলো কোষকে বা জীবকে বাঁচিয়ে রেখেছে। এই যে বিপাকীয় নমনীয়তা, মানে মেটাবলিক ফ্লেক্সিবিলিটি, পরিস্থিতির সাথে মানিয়ে শক্তি তৈরির পথ বদলানোর ক্ষমতা, এটাই জীবনের অভিযোজন আর বৈচিত্র্যের একটা বড় কারণ। তার মানে সব সময় সবচেয়ে বেশি শক্তি তৈরি আসল কথা নয়। না, বিভিন্ন পরিস্থিতিতে টিকে থাকার ক্ষমতাও সমান জরুরি। আর সেই ক্ষমতার শুরুটা হয় ওই গ্লাইকোলাইসিসের শেষে তৈরি হওয়া পাইরুভেটের ক্রসরোড থেকে। এটা নিয়ে ভাবলে সত্যি অবাক হতে হয়। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। কেমন লাগলো আজকের এই গ্লাইকোলাইসিসের সহজ পাঠ? বিজ্ঞানের এত জটিল একটা প্রক্রিয়াকে গল্পের মতো করে শেখার এই অভিজ্ঞতা কেমন লাগলো সেটা নিচে কমেন্টে জানাতে একদম ভুলো না যেন। তোমার প্রতিটি লাইক, প্রতিটি কমেন্ট আর প্রতিটি শেয়ার আমাদের কাছে পরের ভিডিও বানানোর জন্য একটা এটিপি মলিকিউলের মতো শক্তি দেয়। আর হ্যাঁ, যদি এখনও সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করে নাও, কারণ বিজ্ঞান এখন পকেটে। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে আরও একটি নতুন ও কঠিন অধ্যায়ের আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর বিজ্ঞানের সাথে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।